আনকমফোর্টেবল জোনে কীভাবে সুইং করা যায়, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ক্যারিয়ার গ্রোথ। ওকে, আমি ট্রেনিংয়ে কাজ করতেছি, আমিই শুধু ট্রেনার হব, এইটা আসলে আমার অবজেক্টিভ না। আমার আরেকটা অবজেক্টিভ, আমি কীভাবে আরও মোর ট্রেনার বানাতে পারি, যে অলওয়েজ বি রেডি ফর দ্য নেক্সট পজিশন। দর্শক, আপনারা কি মনে করেন সাকসেস মানে কি শুধু বড় একটি ডেজিগনেশন? থিঙ্ক অ্যাগেন। সাকসেস মানে হচ্ছে এভলিউশন। আর আজ আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করিয়ে দেব যিনি সময়ের সাথে সাথে নিজেকে ভেঙেছেন, আবার নতুন করে গড়েছেন। তিনি একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে তার ক্যারিয়ার শুরু করেছিলেন, সেখানে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ছিলেন, কিন্তু তারপর তিনি নিজেকে ভেঙে স্ট্র্যাটেজিস্ট হয়েছেন এবং এখন শুধু স্ট্র্যাটেজিস্ট বা লিডারই নন, তিনি একজন কর্পোরেট ট্রেনার। তো আর দেরি না করে লেটস গো ওয়েলকাম আওয়ার গেস্ট ইনটু দ্য শো। Viewers, let's welcome our guest, Mr. Wahiduzzaman, founder, lead trainer and consultant, Talent Shape Up. আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? আমি ভালো আছি, আর থ্যাংক ইউ আজকে আপনার অফিসে সময় না পেয়ে আপনি যে ফাইনালি আমাদের ইন্টারভিউটা আপনার বাসায় এসে আমাদেরকে এই শোটা শ্যুট করার অনুমতি দিয়েছেন, এই জন্য আপনাকে স্পেশালি আরও একটা থ্যাঙ্কস। সো আপনার ক্যারিয়ারটা খুবই ডাইনামিক, এখন আপনি ট্যালেন্ট নিয়ে কাজ করেন, কিন্তু আপনার শুরুটা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ছিল না। সো আমরা একদম শুরু থেকে গল্পটা শুনতে চাই। যখন প্রায় 2 দশক আগে আপনি ক্যারিয়ার শুরু করলেন, তখনকার দিনগুলো আসলে কেমন ছিল? কোনো স্পেশাল অ্যাসপিরেশন, ইন্সপিরেশন অর কোনো ইনসিডেন্ট ছিল যেটা আপনাকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মতো এত ডিমান্ডিং অ্যান্ড কম্পিটিটিভ ইন্ডাস্ট্রিতে জয়েন করতে ইন্সপায়ার করেছিল? ধন্যবাদ। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসিতে পড়া শেষ করি, আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সেলস মার্কেটিংয়ে কাজ করেছি, তখন আসলে বুঝতামই না যে ফার্মাসিউটিক্যালসে সেলস মার্কেটিংয়ে কাজ করা যায়। আমরা দেখতাম যে আমাদের এক ব্যাচ সিনিয়র, যারা বড় সিনিয়র ভাইরা আছে, যে তারা দেখি মার্কেটিংয়ে ইন্টারভিউ দিচ্ছে। তখন থেকে আসলে বোঝা শুরু করলাম যে আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সেলস বা মার্কেটিংয়েও কাজ করা যায়। দেন চুজ ওকে, আই ক্যান গো ফর দ্য মার্কেটিং। এবং এই জায়গাটাতে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন ফার্মাসিউটিক্যালসকে মার্কেটিং চিন্তা করি বা আপনাকেও যখন বলা হবে, দেখবেন যে সবাই বড় বড় নাম্বার 1, 2, 3, 4 টপ 10 কোম্পানির নামগুলা চলে আসে। সো আই এম ভেরি লাকি এনাফ যে আমি একটা স্টার্ট আপ কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছিলাম, অ্যান্ড ইট ওয়াজ মাই চয়েস যে আমি একটা স্টার্ট আপ কোম্পানিতে কাজ করব। ওই স্টার্ট আপ কোম্পানিতে আসলে কাজ করতে যে আসলে তখন কোম্পানির কোনো অস্তিত্ব ছিল না। আমার ইচ অ্যান্ড এভরিথিংস আই ডিড। আমার প্রোডাক্টটাকে একটা প্যাকেট বানানো, যেটা আমরা দেখি যে কার্টুন বলি, আমার ব্র্যান্ড নেম কীভাবে দেওয়া লাগে, একটা কোম্পানির নাম দিয়ে কোম্পানির যে লোগো কি বানানো লাগে, লোগোটার মিনিংটা কি, আমি একটা প্যাকেট বানাবো, এই প্যাকেটের বিভিন্ন যে লোগোর মিনিংগুলো কি, আমি একজন ডিজাইনার হায়ার করব, এই হায়ারিং কিভাবে করব, এই সবগুলো কাজ করেছি আর কি। এটা করতে যে আসলে যেটা হয়েছে, প্রায় 4.5 বছর, 3 বছর 8 মাস আমি কোম্পানিতে কাজ করেছি। নোভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা আমার কোম্পানি ছিল আর কি। ওইটা করতে যে আসলে এমন সব জিনিস শিখেছি, একটা এস্টাবলিশ কোম্পানিতে কাজ করলে হয়তো বা পারতাম না, এত শেখা যায় না। জি, এখানে একটা মজার ব্যাপার আছে যে এটা যে আমার কনসেন্ট ডিসিশন ছিল, এটার এভিডেন্স কি? দেখা যাচ্ছে আমার সাথেই যারা কাজ করতো, আমার ফ্রেন্ড, আমরা 4 ফ্রেন্ড একসাথে জয়েন করেছিলাম। এর ভিতর ফার্স্টও ছিল ওখানে একজন। আমার এর ভিতর 2 ফ্রেন্ড বিগ আরেকটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল, সার্কুলার নাম্বার 1, 2, 3 পজিশনের যে কোম্পানিগুলো আছে। সো আমি ওখানে কোনো অ্যাপ্লিকেশনই ড্রপ করি নাই, কারণ আমার অবজেক্টিভ ছিল যে আই উইল লার্ন। সো আমার ফ্রেন্ডরা ওইসব কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিত, আমি তাদের সাথে শুধু অ্যাজ এ অ্যাকম্পানি পার্সন হিসেবে যেতাম, রিসিপশনে বসে থাকতাম। ওকে, আমি দেখতাম ওরা ইন্টারভিউ দিচ্ছে, বাট আমি ইন্টারভিউতেই নেই। সো আমার অবজেক্টিভটা ছিল আমি যেন লার্ন করতে পারি। তো যখন দেখা গেছে না, আমি মোটামুটি একটা জায়গায় লার্ন করে ফেলেছি আর কি, দেন আই থট হাউ ক্যান আই সুইচ ফর দ্য নেক্সট কোম্পানি। অ্যান্ড আমি একটা বড় ক্যারিয়ার, আমার প্রায় 18 বছরের মতো ক্যারিয়ার, একটা রশ, লা রশ নামে গ্লোবালি পরিচিত যে সুইস কোম্পানি, তো ওখানে আমি লাস্টলি হেড অফ ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি, সেলস অ্যান্ড মার্কেটিং, দুইটাই আমি দেখতাম। ওয়াও! অ্যান্ড আপনার কথার সাথে আমি একদমই একমত, অ্যান্ড আই ক্যান ভেরি মাচ রিলেট টু দিস, বিকজ আমরা যদি আসলে একটা ছোট কোম্পানি থেকে ক্যারিয়ারটা শুরু করি, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা নিটি গ্রিটি ডিটেলস যেভাবে আমাদের অবজার্ভ করার সুযোগটা পাই, বড় জায়গায় গেলে হয়তো অনেক কম্পার্টমেন্টালাইজ থাকে, যে যার ডিপার্টমেন্ট নিয়ে ব্যস্ত থাকে, ওই ওভারঅল যে মানে বার্ডস আই ভিউটা বা ওই এক্সপিরিয়েন্সটা ওটা আসলে নেওয়া যায় না। তো
ছোট স্টার্টআপ কোম্পানি থেকে রসে কিভাবে গেলেন, ওই ইনসিডেন্টটা একটু শুনতে চাই। ওটাও একটা মজার ব্যাপার আছে। আসলে ছোট কোম্পানিতে যেমন হয়েছিল, আই ওয়াজ পারফর্মিং ভেরি ওয়েল। সো আমার বস যে ছিলেন আহসানুল হাবিব রুমি, হি ইজ এ ভেরি ইন্সপিরেশনাল লিডার। আমি ক্যারিয়ারে এটা খুব জরুরি আসলে একটা কথা, যে ক্যারিয়ারে প্রথম বস যদি ভালো হয়, এটা আসলে ভেরি ফরচুনেট পিপুল যারা, তাদেরই আসলে ভালো বস পায়। আমি সেটা পেয়েছিলাম। সো একটা সময় মনে হলো যে আসলে আমি তো আসলে আরও গ্রো করা দরকার, আই নিড টু লার্ন মোর। এবং ওই কোম্পানিতেও আমাকে আসলে এত প্রমোশন, খুব কুইক প্রমোশন দিয়ে ফেলছিল। তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু সুইচ টু অ্যানাদার কোম্পানি। দ্যাট ওয়াজ, আমি এগেইন স্ট্র্যাটেজি ওখানে সেট আপ করলাম, আমি কি করতে পারি। তখন আমি দুইটা স্ট্র্যাটেজি নিলাম, আমি কোনো একটা লোকাল কোম্পানির ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে যেতে পারি অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যেতে পারি। সো দেন আমি ইন্টারভিউ দেওয়া শুরু করি 2-3 জায়গায়। দেন আই গট অপরচুনিটি ইন দ্য রস। এখানে রসও আমার অপরচুনিটি পাওয়ার একটা খুব মজার ব্যাপার ছিল, আমাকে যখন ইন্টারভিউ নেয় আর কি, যে আমার নোভোর এক্সপিরিয়েন্সটা কাজে লেগেছিল। আমি ওখানে প্রচুর ফিল্ড ওয়ার্ক করেছি, প্রচুর ফিল্ড ওয়ার্ক। এমনও গেছে সারা কোম্পানির প্রতিটা মানুষের ছুটি, কিন্তু ওই দিন আমি কাজ করছি। কাজ মানে আমি ট্রাভেলিংয়ে ঢাকার বাইরে যাচ্ছি ছুটির দিনে, গভর্নমেন্ট হলিডেতে। দ্যাট মিনস আই এম অফকোর্স ওটা ছুটি, আমি এনজয় করতেছি না, অন ডিউটিতে আছি। সো এই গল্পগুলো যখন শুনেছে যারা ইন্টারভিউ বোর্ডে ছিল, তো দেখেছে আমি মোস্ট ফিল্ড ওরিয়েন্টেড। পজিশন ছিল মার্কেটিংয়ের জন্য, বাট আই ওয়াজ ভেরি ফিল্ড ওরিয়েন্টেড। এবং তারাও চাচ্ছিল যে ফিল্ডে কাজ করা এক্সপিরিয়েন্স যারা আছে তাদেরকে মার্কেটিংয়ে অনবোর্ড করার জন্য। দেন আই জাস্ট সিলেক্টেড ফর দ্য প্রোডাক্ট ম্যানেজার ইন দ্য রস বাংলাদেশ। ভাই, আপনি মাত্র যেটা বললেন যে আপনি আপনার ফার্স্ট কোম্পানিতে মার্কেটিং অ্যান্ড সেলসে অনেক কাজ করেছেন অ্যান্ড ফিল্ড লেভেলে প্রচুর কাজ করা হয়েছিল, অ্যান্ড সেটার জন্য আসলে আপনি আপনার প্রিভিয়াস রসের মতো এত বড় একটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে গিয়ে আপনি অনেক অ্যাডভান্টেজ পেয়েছেন। তো সেটা কিভাবে হলো? কারণ সেলস অ্যান্ড মার্কেটিং আর এখানে ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি বা গ্রাউন্ড লেভেলের স্ট্র্যাটেজি, সো দুটোর মধ্যে আসলে ইন্টারলিঙ্কটা কোথায়, বা এটার কোন এক্সপিরিয়েন্সটা আপনাকে পরবর্তীতে অনেক হেল্প করেছে? ধন্যবাদ। এটা হচ্ছে যে আসলে আমরা মার্কেটিং জবটা অনেক বেশি অ্যালিউরিং জব আমরা যদি বলি, ঠিক আছে, হেড অফিস, এসি, সুন্দর অফিস, এই ব্যাপারটা থাকে। তো সবাই আসলে মার্কেটিংয়ে জয়েন করতে চায়। এবং ফার্মাসিউটিক্যালসে এটা একটা সময়, আমাদের সময় এটা একটা ড্রিম জবের মতোই ছিল। তো এখন যদি অনেক সেলসে জয়েন করছে, তখন কিন্তু ফার্মাসিস্টরা সেলসে আসলে খুব কম জয়েন করতো, ভেরি রেয়ার। দিস ইজ এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমি যখন আসলে ফিল্ড নলেজটা আমার থাকবে, আসলে দেখেন আমি আসলে স্ট্র্যাটেজি করতেছি কার জন্য? আমি স্ট্র্যাটেজি করতেছি আমার ফিল্ড কনজিউমার, কাস্টমার, ফিজিশিয়ানস, বা এখানে আমার ফিল্ডে যারা আছে ওর পেইন পয়েন্টসটা কী, আমার ফিল্ডের প্রতিবন্ধকতাগুলো কী, এটা যদি আমি নিজে চোখে গিয়ে দেখে আসি, ওইটার যে এক্সপিরিয়েন্স আর এটা আমি কল্পনা করছি, দুইটার ভিতরে একটা বিশাল ডিফারেন্স আছে। এবং এখানে আরেকটা ব্যাপার আছে আমি গত কিছুদিন আগে আমার এই ফার্স্ট কোম্পানির নোভো হেলথ কেয়ারের একজন রিজিওনাল ম্যানেজারের সাথে ফোনে কথা হচ্ছিল। তো দেখেন ওই গল্পগুলো সে বলছিল যে আপনি যে পরিমাণ ফিল্ডে ভিজিট করেছেন, ভিজিট করে ওই পেইন পয়েন্টসগুলো নিয়ে যে স্ট্র্যাটেজি মেক করতেন, আমরা তখন সেটা ওন করতাম স্ট্র্যাটেজিটা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমার স্ট্র্যাটেজি হু উইল ওন? অ্যাট ফার্স্ট আমার সেলস পিপুল উইল ওন। আমি যদি মনে করি দিস ইজ মাই স্ট্র্যাটেজি, ইট উইল ফেল। বাট সেলস পিপুল যদি মনে করে দিস ইজ হিজ আইডিয়া, হার আইডিয়া, তার স্ট্র্যাটেজি, আমি যখন সেটা দিতে পারবো, সে কিন্তু ওন করবে, সে নিজের স্ট্র্যাটেজি মনে করে সেটাকে ইমপ্লিমেন্ট করবে, তখনই কিন্তু সাকসেসটা আসবে। আমি এখানে একটা ওয়ান্ডারফুল একটা গল্প বলতে পারি। আমি যখন আমার ফার্স্ট কোম্পানি ছেড়ে আসলাম নোভো হেলথ কেয়ার, ফেনী থেকে ওখানে একজন ফিল্ড ম্যানেজার আমাকে ফোন দিল যে ওয়াহিদ ভাই আপনি চলে আসছেন, যখন আমি আপনার এই প্রোডাক্টটা বিক্রি করতে যাই, ওই প্রোডাক্টের ভিতর আমি আপনার চেহারা দেখতে পাই। দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই গ্রেটেস্ট কমপ্লিমেন্ট ইন মাই লাইফ। যে এইটার জন্য তো আমি কাজ করিনি, আমি কাজ করছি আমার প্রোডাক্টের জন্য, কিন্তু আমি কমপ্লিমেন্ট রিটার্নগুলা এইভাবে একটা মানুষ দিতে পারে। সো দ্যাট আই থিঙ্কস যে হাউ ফিল্ড ইজ ইম্পর্টেন্ট। ভাইয়া, যারা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বড় কোনো কোম্পানিতে কাজ করে, অনেকেরই একটা প্রবলেম ফেস করে মিড ক্যারিয়ারে গিয়ে, ওটা হচ্ছে ধরেন আমার এন্ট্রি লেভেলে বা এক্সিকিউটিভ লেভেলে কিন্তু অনেক এমপ্লয়ি থাকে, বাট ওখান থেকে লেটস সে 10 or 20%, মানে আ ভেরি সিলেক্ট ফিউ মেক্স ইট টু দ্য টপ, একদম ডিসিশন মেকিং রোলে বা একটু আপার একেলানে বা হাইরার্কিতে উপরের ল্যাডারে উঠতে পারে।
অনেকেই কিন্তু সেটা পারে না, কারণ আমাদের ক্যারিয়ারে, মিড ক্যারিয়ারে স্পেশালি অনেক ধরনের ক্রাইসিস, হার্ডেলস অ্যান্ড বটলনেক্স এসে পড়ে। তো আপনার ক্যারিয়ারে কি এমন কোনো টাইম এসেছিল, আর যদি এসে থাকে এই হার্ডেলসগুলোকে কিভাবে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গেলেন? অবশ্যই, যে আসলে যেটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা তো আসলে ফ্ল্যাট অর্গানাইজেশন থাকে, এখানে চাইলেই কিন্তু অনেক বেশি উপরে ওঠা ডিফিকাল্ট, কারণ এগুলো খুব ফিক্সড, চাইলে একটা পজিশন ক্রিয়েট করা যায় না। তো এই জায়গাটাতে আসলে আমার এক বস বলতেন যে অলওয়েজ বি রেডি ফর দ্য নেক্সট পজিশন। আমি আমার একটা এক্সাম্পল দিতে পারি। আমাকে যখন ফার্স্ট প্রমোশন দেওয়া হলো, আমার কখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে আমি জানি না। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমাদের ব্যাংককে একটা অ্যানুয়াল কনফারেন্স হলো, তো আমার বস যে কান্ট্রি ম্যানেজার, সে বললো যে, মানে আমার বসের কাছে, সে দেখো তো ও ওখানে উনি একা লাঞ্চ করবে, তুমি একটু তার সাথে লাঞ্চ করো। আমি খুবই এম্বারাসড, আমি আসলে অ্যানুয়াল কনফারেন্সে একটু ফান করবো সবার সাথে, আমাকে ওখানে কেন পাঠালো? ওকে, আমি গেলাম, পরে দেখি যে অন্যান্যরা চলে আসলো, এটা হয়ে গেল, শেষ হলো একটা ইভেন্টস। রাতের বেলায় আমাদের একটা রিভার ক্রুজ ছিল, তো আমি রিভার ক্রুজের শিপে পিছনে দাঁড়িয়ে আছি, আমার কান্ট্রি ম্যানেজার গেল ওখানে, গিয়ে বললো যে দেখো ওখানে তো মিস্টার গিরিশ তেলাং, আমার বসের বস ছিলেন, একা বসে আছে, তুমি একটু তাকে সময় দাও। আমার মনটা আবার কেন যেন খারাপ হয়ে গেল যে আমাকে কেন এটা বলতেছে। তো যাই হোক, সে আমাকে দুই একটা কোশ্চেন করলো, ওকে, আমিও অ্যান্সার দিলাম আর কি, যেহেতু আমার বস বলেছে তাকে সময় দিতে, অফকোর্স আই হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল। তো ওখান থেকে ফিরে আসার কিছুদিন পর একটা অ্যানাউন্সমেন্ট, সকালবেলা আমাকে বস ডাকলো যে তোমাকে যদি টিমের দায়িত্ব দেওয়া হয় তুমি কি পারবা? আমি কনফিডেন্টলি বললাম পারবো। বললো গিভ সাম এক্সাম্পলস, হোয়াট ইজ ইয়োর কনফিডেন্স, তুমি পারবা? ওখানে একটা জিনিস আমি করতাম, এখানে আবার একটু ফিল্ডে চলে আসে। আমরা জানি যে সেলসে ফিল্ডে আমাদের সিআরএম, কাস্টমার ডাটাবেজ, আমি যে কল করলাম কিনা ওগুলো আমাদের ইনপুটস দেওয়া লাগে। ওই সময় এত কিছু ফরম্যাট ছিল না, বাট আমি কি করতাম, আমার ইন্টেনশনালি আমি এক্সেল ফাইলে কোথায় কোথায় ভিজিট করেছি, কাকে ভিজিট করেছি, এগুলো সব লিখে রেখেছিলাম। প্রায় 1.5 বছরে আমি 200-এর মতো মার্কেটিংয়ে কাজ করার দরুনও যে করেছি। আমি বললাম স্যার আমার কাছে সব রেকর্ড আছে, ইউ ক্যান সি ইট। স্যার আমাকে বুঝলাম যে সে টেস্ট করছিল। বিকালবেলা দেখলাম একটা সার্কুলার ইস্যু হলো যে আমি নেক্সট প্রমোটেড এবং একটা টিমকে লিড করতে হবে। তখন আই রিফ্লেক্ট ব্যাক যে দ্যাট ওয়াজ দ্য 1 মাস আগে ব্যাংককে, দ্যাট ওয়াজ মাই ইন্টারভিউ। তো স্যার আমাকে এই কথাটা বলতেন যে অলওয়েজ বি রেডি ফর দ্য অপরচুনিটি বাস। পাস নিয়ে তো কথা অনেক বললাম, এবার একটু প্রেজেন্টে আসি। তো শুরুতেই যেমন বলছিলাম যে ট্যালেন্ট শেপ আপের আপনি ফাউন্ডার, লিড স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড লিড কনসালটেন্টও। সো ট্যালেন্ট শেপ আপটা আসলে কি, কোন ধরনের ট্যালেন্টদেরকে নিয়ে কাজ করেন এবং কি পরিসরে কাজ করা হয়? কেন ট্যালেন্ট? আমি যখন আসলে কোম্পানিটা নাম দিচ্ছিলাম, অনেক পারমুটেশন কম্বিনেশন করার ট্রাই করছিলাম। সো অনেক রকম, অনেক কোম্পানির নাম আছে, অনেক কিছুই আছে, বাট ট্যালেন্ট কথাটা এই কারণে আসলে আমি নিয়ে আসছি যে প্রতিটা মানুষ, পৃথিবীর প্রতিটা মানুষ যে তার ন্যাচারাল ট্যালেন্ট আছে, রাইট। সো আমার একটা অবজেক্টিভ, এই ন্যাচারাল ট্যালেন্টকে কীভাবে আমি আনলিশ করতে পারি, তাকে পটেনশিয়ালিটিটা আছে কীভাবে সে দেখাতে পারি, দিস ইজ দ্য আমার অবজেক্টিভ, যে আমি আসলে কীভাবে যেতে পারি। আমি জানতাম আই এম এ ভেরি উইক ইন ইংলিশ, বাট আই টুক দ্য চ্যালেঞ্জেস। ওকে, বিইং এ নট এ গুড ইন ইংলিশ, লেটস ট্রাই টু গিভ এ ট্রেনিং টু দ্য ইউএসএ। আমি ইউএসএ রিজনাল কলিগদের ওই সময় ট্রেনিং করিয়েছি যে আনকমফোর্টেবল জোনে কীভাবে সুইং করা যায়, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ক্যারিয়ার গ্রোথ। তো যেটা আমাকে ডিসিশন নিতে হেল্প করেছে, বাই দ্য মিন টাইম আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমার ডিসিশন নিতে হেল্প করেছে। ওকে, লেটস ফর্ম এ কোম্পানি, গিভ এ বিগার ইম্প্যাক্ট ফর দ্য ওভারঅল দ্য সোসাইটি। এবং এখানে হিউজ স্কোপ আছে বাংলাদেশে, যে এখনও যে আসলে বাংলাদেশে অনেক ট্রেনারের প্রয়োজন। ওকে, আমি ট্রেনিংয়ে কাজ করতেছি, আমি শুধু ট্রেনার হব, এইটা আসলে আমার অবজেক্টিভ না। আমার আরেকটা অবজেক্টিভ, আমি কীভাবে আরও মোর ট্রেনার বানাতে পারি, কারণ আমার একটা ভেরি স্ট্রং স্ট্রেংথ হচ্ছে পিপল ডেভেলপার। আমি যখন রোশে কাজ করেছি, আই ডেভেলপ মেনি পিপলস। সো সেম স্কিল, সেম স্ট্রেংথ আই উইল অলসো অ্যাপ্লাই হেয়ার, যে কীভাবে আমি আরও মোর ট্রেনার, যাদের ভিতর ইন্টারেস্ট আছে, ট্রেনার হতে চায়, আমি তাদেরকে প্রমোট করব। এবং আমি ডে 1 থেকে, আমি ভেরি রিসেন্টলি কোম্পানি ফর্ম করেছি, বাট দিস ইজ মাই ভিশন, ডে 1 থেকে আমি কাজটা করবো। ভাইয়া, শুরুতে একটি কথা বলছিলাম, আপনি খুবই কম্পিটিটিভ অ্যান্ড কাটথ্রোট একটি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় কাজ করেছেন। আই এম শিওর ইট ওয়াজ প্রিটি স্ট্রেসফুল। সো স্ট্রেস ম্যানেজমেন্ট আর টাইম ম্যানেজমেন্ট আসলে কীভাবে করতেন? ওকে, আসলে দুইটা কোয়েশ্চেন, স্ট্রেস অ্যান্ড টাইম। আমার মনে হয় যে অনেক সময় দুইটা একটার সাথে একটা খুব পরিপূরক। ক্যারিয়ারের প্রথমে স্ট্রেসটা খুব ডিফিকাল্ট মনে হতো, ছোটো একটা ভুল করলেও খুব ভয় লাগতো, ঠিক আছে, অনেক সময় রাতে ঘুম আসতো না। যখন একটু ম্যাচিউরড হওয়া শুরু করেছি, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আসলে যে স্ট্রেস, এটা কিন্তু আসলে কন্ট্রোলেবল। আমি ওই জিনিসটা নিয়ে যত চিন্তা করবো, এটা স্ট্রেস বাড়বে, ঠিক আছে। তো যেটা হয়েছে যে আমি যে এই ভুলটা করলাম বা ওইটা করলাম, ওইটা কি কন্ট্রোলেবল আর আনকন্ট্রোলেবল,
এই জিনিসটা আসলে আমি মেজার করতে পারি কিনা। তো যখনই মনে হবে যে না এটা তো আসলে আমার কন্ট্রোলের বাইরে, লেটস লিভ ইট। এই যে ছোট্ট একটা থিঙ্কিং, এটা থেকে আমি যদি কন্ট্রোলেই না থাকে, শুধু শুধু আমি কেন এখানে আসলে স্ট্রেস বাড়াচ্ছি, এই ছোট্ট একটা টিপস আমি এখন খুব ফলো করি। টাইম ম্যানেজমেন্টে দেখেন, আমি যদি আপনি ইউএসের প্রেসিডেন্টের কথা চিন্তা করেন, ঠিক আছে, তার জন্য 24 আওয়ার্স, আমার জন্য 24 আওয়ার্স, সবার জন্য 24 আওয়ার্স। তো নিশ্চয়ই আমি থিঙ্ক করি আমার কাজ নিশ্চয়ই ইউএসের প্রেসিডেন্টের চেয়ে বেশি হওয়ার কথা না, ইলন মাস্কের চেয়ে বেশি হওয়ার কথা না। ও কীভাবে ম্যানেজ করে, তাহলে আমি কেন পারবো না? তো এগুলো আসলে বিভিন্ন টাইম ম্যানেজমেন্টের বিভিন্ন টুলস আছে। তো ওগুলো যখন আমরা চেষ্টা করব তখন দেখা যায় যে টাইমটা ইজিলি আমরা ম্যানেজ করতে পারি। আর যেটা বললাম, টাইম অ্যান্ড স্ট্রেস ইজ এ ইন্টাররিলেটেড। সো এইটা যখন ম্যানেজ করতে পারি তখন দেখা যায় স্ট্রেসটাও অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যায়। Wahid bhai, I was having a lot of fun. You are a very charismatic person and I was really enjoying this interview, but sadly আমাদের একটা সময় স্বল্পতা আছে, সো ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। বাট আমি লাস্ট একটা কোয়েশ্চেন আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার সাকসেসরদের জন্য যদি আপনাকে কোনো একটি ম্যাজিক ফর্মুলা বলতে বলা হয়, তাহলে কোন ফর্মুলাটি আপনি বলবেন? যেটা হচ্ছে যে আমি ভাবতাম বা মনে করেছিলাম যখন আমার ইউনিভার্সিটির পড়ালেখা শেষ, আমার মনে হয় পড়তে হবে না, একসময় আমি মনে করেছিলাম। বাট এখন আমার 21 ইয়ার্স অফ প্রফেশনাল জার্নির পর আসলে আমার মনে হয়েছে যে রিয়েল লার্নিং বা পড়ালেখাটা শুরু হবে আমি যখন ইউনিভার্সিটিটা শেষ করব। দ্যাট মিনস আই ওয়ান্ট টু সে দ্য কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড এডুকেশন। যে প্রফেশনে স্টার্ট করুক না কেন, সে যেন তার কন্টিনিউয়াস জার্নি বা এডুকেশনটা লার্ন করে। তার মানে এটা না সারাদিন বই নিয়ে পড়ে থাকবে, সারাদিন কোনো কিছু পড়তেই হবে, কোর্স করতে হবে, এটা বলছি না। প্রতিদিন যেন সে অল্প 10 মিনিট 15 মিনিট যেন নিজেকে আপডেট রাখে। আই থিঙ্ক এটা যদি করে, এইটার যে কম্পাউন্ড এফেক্ট সে যে 3 বছর 5 বছর 10 বছর পর পাবে, এইটা আসলে কেউ কম্পিট করে তার সাথে আসলে পারবে না। আই থিঙ্ক দিস ইজ দ্য ফরমোস্ট ম্যাজিক ফর্মুলা ফর মি। থ্যাংক ইউ ফর দিস অ্যামেজিং ফর্মুলা অ্যান্ড আই এম প্রিটি শিওর যে আমাদের নতুন জেনারেশনের যারা আছেন তারা যদি এই ফর্মুলাটা একটু ফলো করেন, তাহলে এক না একদিন সাকসেস কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেনই। ওয়াহিদ ভাই, ইট হ্যাজ বিন আ প্লেজার। যাবার আগে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডেজ শো। আশা করছি আজকের আমাদের এই ইনসাইটফুল কনভারসেশন আপনাদের ক্যারিয়ারে নতুন ভ্যালু অ্যাড করবে। আগামী সপ্তাহে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভয়েস অফ এক্সিলেন্সের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিটিএফএম এর সঙ্গেই থাকবেন।